করলেন শিক্ষামন্ত্রী। জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন বিঘ্নিত করতে হাইকোর্টের নির্দেশ। এবং মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা মুজাহিদের আনুষ্ঠানিক বিচার শুরু। 26 অগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ সংবাদে। বলছিলাম গ্রামীণফোন সংবাদ শিরোনাম। আমি তানজিনা নুলি সিদ্দিকী, আর ইশারা ভাষায় আছেন বদরুন নাহার তামান। এবারে পুরো সংবাদ। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। যদিও সরকারের পক্ষ থেকে নানান বিকল্পের কথা বলা হচ্ছে, তবে এখনো সরকার আশা করছে বিশ্ব ব্যাংক তাদের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসতেও পারে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, তারা বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়েছেন, আর এজন্য চলতি মাস পর্যন্ত অপেক্ষাও করবেন। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন ইস্যুতে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা করতে জাইকার প্রেসিডেন্টকেও তিনি অনুরোধ করেছেন। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে $290 কোটি মধ্যে $120 কোটি ঋণ দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের, কিন্তু সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত 30 জুন অর্থায়নের চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপরই সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ঘোষণা দেয়, আবার বিকল্প অর্থায়নের সন্ধানও অব্যাহত রাখে। বিশ্ব ব্যাংক বলে দিয়েছে, বাতিল হয়ে যাওয়া চুক্তি পুনর্বিবেচনার সম্ভাবনা সীমিত। এ অবস্থায় সরকারের সবশেষ অবস্থান কি, অর্থমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। বলেন, বিশ্বব্যাংকের আশা এখনো শেষ হয়ে যায়নি। আমাদের স্টেট ছিল টু ইস্যু টেন্ডার ফর ব্রিজ কনস্ট্রাকশন, কেন ব্রিজ কনস্ট্রাকশনের জন্য যারা প্রি কোয়ালিফিকেশন হয়ে গেছে, অ্যাপ্রুভড, ওইখান থেকে শুরু করতে চাই। সুতরাং আমি এটা শুরু করতে পারি, যেদিন ঠিক করলাম সেদিনই করতে পারি। সেইটার আমরা সময় দিয়েছি। আমরা তাদের বললাম, আমরা যেহেতু একটা রিভিউ চাচ্ছি, এর জন্য আমরা এই মাস সময় দিতে চাই। অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু তৈরিতে সরকারের সামনে এখন 3টি পথ খোলা আছে। সরকার কোন পথে যাবে এ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। আমার যে 3 জন ইতিমধ্যে সহায়ক আছেন, তাদের বলবো তোমরা আমার সঙ্গে থাকো, যেটা আমি বলেছি। কারণ একটা জয়েন্ট ফিনান্সিং এগ্রিমেন্ট 4 জনে মিলেই করেছি। ওরা 4 জন আর আমি 5 জনে মিলে করেছি। ওটা তো ক্যান্সেল হয়ে যাবে। আমি মনে করি তারা চলতে পারে, কেন আগের ফ্রেমওয়ার্কটা আমিও রাখছি। ইভেন ওয়ার্ল্ড ব্যাংক চলে গেলেও আগের ফ্রেমওয়ার্ক থাকছে, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক লিড এজেন্সি ছিল, সেখানে হয়তো এডিবি হবে, কি হবে, যেই হোক। এটা সেকেন্ড অপশন হচ্ছে 3 of my development partners stay on with their same commitment or a little more, I don't know. Third option হলো I do it all by myself. 6 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক 61.5 কোটি, জাপান 41.5 কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক $14 কোটি ঋণ চুক্তি করেছিল। বিশ্বব্যাংকের সিদ্ধান্তের পর এডিবিও অর্থায়ন স্থগিত করেছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধোঁকাবাজির একটা সীমা থাকা উচিত। ক্ষমতায় থাকতে তারা একটি সেতুও না বানিয়ে এখন 2টি পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে, যা হাস্যকর। প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনেও বিএনপির বিগত সময়ের দুর্নীতি আর নির্যাতনের জবাব দেবে জনগণ। জানান, অন্যান্য গণতান্ত্রিক দেশের নির্বাচনের আদলেই হবে আগামী জাতীয় নির্বাচন। প্রায় 9 বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের জাতীয় সম্মেলন হলো। উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন নেতৃত্ব নির্বাচনের এই আয়োজনে যোগ দেন সারা দেশ থেকে আসা কৃষক সংগঠনের কাউন্সিলর ও নেতাকর্মীরা। আলোচনায় উঠে আসে কৃষি খাত ও কৃষকদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কর্মসূচি। কৃষি সহ বিভিন্ন খাতের উন্নয়নে নেওয়া সরকারের উদ্যোগ ও সাফল্যের পাশাপাশি সীমাবদ্ধতাগুলোও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নিয়ে বিরোধী দলীয় নেতাদের মন্তব্যের সমালোচনা করেন তিনি। 2001 সালে বিএনপি এলো ক্ষমতায়, বন্ধ করে দিল পদ্মা সেতুর কাজ। আজকে আবার কি বলছে, তারা ক্ষমতায় আসলে 2টা পদ্মা সেতু বানাবে। যারা 5 বছর থেকে একটা বানাতে পারে নাই, তারা ক্ষমতায় এসে নাকি 2টাই বানায় ফেলবে। ভাওতাবাজি, ধোকাবাজির একটা সীমা থাকে। কেন তিস্তা ব্রিজের কাজ শেষ করতে পারেনি? ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, একটাই কাজ করেছিল, যে
ভিত্তিপ্রস্তরটা ভেঙে ফেলেছিল। ওই ভাঙতেই জানে, গড়তে যায় না। ওদের চরিত্র গড়ার না, ওদের চরিত্র হচ্ছে ভাঙার। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের নির্বাচনের আদলেই আগামী নির্বাচন হবে বলে আবারও জানালেন তিনি। এই ভোটের অধিকার নিয়ে কিভাবে তারা ছিনিমিনি খেলেছে অতীতে, আপনারা তা দেখেছে। আর ভোট দেবে না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, আবার চায় না ওই জঙ্গিবাদ সন্ত্রাস বন্ধ করেছি, উনি এসে আবার জঙ্গিবাদ সন্ত্রাস চালু করবেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে, এই সংসদীয় গণতন্ত্র যে পদ্ধতিতে অন্যান্য দেশে নির্বাচন হয় সেইভাবেই নির্বাচন হবে। সম্মেলনের সাফল্য কামনা করে আগামীতে নতুন নেতৃত্বে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে কৃষির উন্নয়নে কৃষকের পাশে থাকতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী। কৃষক লীগ সম্মেলন। রিয়াজুল কাদের সবুজ, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে তহবিল সংগ্রহের জন্য সরকার যে দুটি ব্যাংক হিসাব খুলবে, প্রয়োজনে সে বিষয়ে নজর রাখবে দুর্নীতি দমন কমিশন দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান দুদক চেয়ারম্যান গোলাম রহমান। চীনের একটি কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে বিশ্ব ব্যাংক যে তদবির করেছিল তাতে দোষের কিছু হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লা জেলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা জেলা স্কুল এবং কুমিল্লা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে তহবিল সংগ্রহের জন্য সরকার যে ব্যাংক হিসাব খুলবে সে ব্যাপারে প্রয়োজনে নজর রাখবে দুদক। ওইটা আর কি অ্যাকাউন্ট খুলেছে, এখনো খোলেনি, আমি যতটুকু শুনেছি খুলছে। যদি কোথায় ও সরকারি অর্থের আত্মসাৎ হয়, যদি সরকারি অর্থের ক্ষেত্রে অনৈতিক কোনো কর্মকাণ্ড ঘটে এবং তা যদি দুদকের শিডিউলভুক্ত অপরাধের মধ্যে পড়ে, অবশ্যই দুদক তা দেখবে। চীনের একটি কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে বিশ্বব্যাংক যে তদবির করেছিল তাতে দোষের কিছু নেই বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি বোধহয় এই ধরনের নামের একটি প্রতিষ্ঠান যোগ্য বলে বিবেচিত হয়নি। বিশ্বব্যাংকের তরফ থেকে তা পুনর্মূল্যায়নের জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। কেউ যদি আবেদন নিবেদন করে এবং সেইটি যদি বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয়, এটা তো এদের মধ্যে তো দোষের কিছু আমি দেখি না। ওকে নির্বাচন করতে হবে, বিশ্বব্যাংক তো তা বলেনি। বলেছে তোমরা এই বিষয়টি এদের বিষয়টি আবার পরীক্ষা করে দেখো। বিশ্বব্যাংকের কোনো রকমের ইল মোটিভ ছিল বলে আমি মনে করি। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক অর্থ দিক আর না দিক, এ ব্যাপারে যে অভিযোগ উঠেছে তার তদন্ত অব্যাহত রাখবে বলেও জানান তিনি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। আমি কি বলেছি? কাউসার চৌধুরী, দেশ টিভি, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ নিয়ে সরকার যে চাঁদাবাজি শুরু করেছে তা আগের দুর্নীতিকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, সেতু নির্মাণে সংগৃহীত অর্থ রাখার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে তারও কোনো আইনি ভিত্তি নেই। আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য টাকা সংগ্রহ করার উদ্যোগে সরকার দুর্নীতি করার রাস্তা খুলে দিয়েছে। তিনি বলেন, এ সরকারের অনেক দুর্নীতি রয়েছে যা এখনো প্রকাশ পায়নি। এই যে চাঁদাবাজির যে রাস্তা ওপেন করেছেন, এটাতে তো এই যে দুর্নীতি যতটুকু না হয়েছে এই পদ্মা সেতুর ব্যাপারে, এই চাঁদাবাজির মাধ্যমে তার চাইতে আরো বহুগুণ বেশি দুর্নীতি রাস্তা আপনারা খুলে দিয়েছেন। এটা একটা অসম্ভব, একটা অবাস্তব কথা, কোনো আইনের ভিত্তি নাই, বেআইনি সম্পূর্ণভাবে। মওদুদ আহমদ বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া বড় কোনো প্রকল্প বাস্তবায়ন এদেশে সম্ভব নয়। রমজানের পর সরকার পতনে লাগাতার আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি। এই রমজান মাসের পরে কঠোর এবং লাগাতার কর্মসূচি দেয়া হবে এবং সেই আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না এই সরকারকে বাধ্য করা না যায় যে নির্দলীয় 17 দিনে নির্বাচন করার জন্য। বিকেলে পদ্মা সেতু নির্মাণে সরকারের দুর্নীতির প্রতিবাদে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। কাইসার রহমানী, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষকদের গণপদত্যাগের হুমকি বাতিল না করলে সমস্যা সমাধানে এগোনো যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষকরা তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই এই হুমকি দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার দাবি না মানলে গণপদত্যাগের সিদ্ধান্তে বহাল থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার অনানুষ্ঠানিক এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত বুয়েট শিক্ষকদের 2 দিনের কর্মসূচি স্থগিত ও বক্তব্যের সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। বলেন, আন্দোলনকারী শিক্ষকদের এই কর্মসূচির কারণেই সরকার বুয়েটের উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানে এগোতে পারছে না। তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে শিক্ষকরা এই অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের যে সুযোগ আমাদের সামনে তো সৃষ্টি হয়েছিল, সেই বাধাটা তারা অপসারণ করেন নাই। প্রকৃত অর্থেই তারা সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে পারেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি, তাদের নিজেদের প্রতি, শিক্ষকদের প্রতি এবং দেশবাসীর প্রতি। তারা ওইটাকে প্রত্যাহার করে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথকে উন্মুক্ত করে দিয়ে বাধাগ্রস্ত করার পথ থেকে তারা যদি সরে যান, ওইটা যদি সরাই নেন, তবেই প্রকৃত শ্রদ্ধা হইতে পারে। তবে উপাচার্য ও উপ উপাচার্যকে সরানো বা এই পরিস্থিতিতে সরকার কি পদক্ষেপ নেবে সে সম্পর্কে পরিষ্কার কোনো জবাব দেননি শিক্ষামন্ত্রী। আন্দোলন বলেন, সিদ্ধান্ত বলেন, অপসারণ বলেন, নিয়োগ বলেন, সব জায়গায় সমান প্রোটোটাইপ একটা যদি ফর্মুলা থাকতো তাহলে তো আমাদের কারোর কিছু রাখতো না। ওই মেশিনটা আমরা ছেড়ে দিতাম, ওই একবার জাহাঙ্গীরনগরে ওখানে কার্যকরী হয়ে যেত, ওই মেশিনটা নিয়ে আসতাম, বইয়ের ছেড়ে দিতাম, হয়ে যেত। এটা একটা ক্রিয়েটিভলি সময়ে সময়ে বাস্তবতার সাথে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নিতে হয়। এদিকে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে বুয়েটের আন্দোলনরত শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। জানান, উপাচার্য ও উপ উপাচার্যকে সরানো না হলে কোনো সমঝোতায় তারা যাবেন না। আমার মনে হয় সেই অবস্থানটা নাই। হ্যাঁ, অলরেডি ওনাদের উপরে যে অনাস্থার বিষয় যেটা তৈরি হয়েছে, সেটার একমাত্র সলিউশন হচ্ছে ওনাদের চলে যাওয়া, এবং সেটাই যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আগামী রোববার বিকেল 4টার মধ্যে দাবি না মানলে ওই দিনই তারা গণপদত্যাগ করবেন বলে জানান আন্দোলনরত শিক্ষকরা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আন্দোলনরত শিক্ষকরা তাঁদের লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। আগামীকাল উপাচার্য প্যানেলের নির্বাচন অনুষ্ঠিত হবে। সাভার প্রতিনিধি অপু হাবের রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, আগে মেয়াদোত্তীর্ণ ডিন, সিনেট সদস্য, সিন্ডিকেট ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এই আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে আছে। শুক্রবার অনুষ্ঠিত উপাচার্য প্যানেল নির্বাচন যখন অনেকটাই অনিশ্চয়তার মুখে, ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি ও সিনেট সদস্য ডক্টর আবুল খায়ের সিনেট সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করেন। বিচারপতি নাইমা হায়দার ও মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ শুনানি শেষে নির্বাচন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়। হাইকোর্ট, স্বরাষ্ট্র সচিব, আইজি পুলিশ এবং আশুলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছে যে প্রয়োজন অনুযায়ী কালকে যাতে ওই বিসি প্যানেলের নির্বাচন, পূর্ব ঘোষিত নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় এবং উনি এবং অন্যান্য যারা ভোটার আছে তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের প্রয়োজন বোধে ভোট দান করতে পারেন। আদালতের নির্দেশের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, নির্ধারিত তারিখেই উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে। শেরুলিং এর মধ্য দিয়ে আগামীকাল যে সিনেট, বিশেষ সিনেট অধিবেশন, যার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 3 সদস্যের উপাচার্য প্যানেল নির্বাচিত হবেন, তার পথে আর কোনো সমস্যা নেই। সিনেট সদস্যরা নির্বিঘ্নে, বাধাহীন অবস্থায় সেই সিনেট অধিবেশনে যোগদান করতে পারবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে ধর্মঘট পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ ব্যানারে কলা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে ও কক্ষে তালা ঝুলিয়ে দেন। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে তা ডাকসুর স্বার্থে যাবে না বলে মন্তব্য করেছেন উপাচার্য আ মোশাররফ সিদ্দিক।
সর্বশেষ ডাকসু নির্বাচন হয় 1990 সালে। এরপর 1998 সালে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর আর কোনো নির্বাচন হয়নি। নির্বাচন না হওয়ায় টানা 22 বছর ধরে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন শিক্ষার্থীরা। ডাকসু পুনরুজ্জীবিত করতে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার মঞ্চ নামে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে ও কক্ষে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের এদিকে কোনো নজরই নেই। এই মুহূর্তে অবশ্যই ডাকসু নির্বাচন দরকার, যার মাধ্যমে আমাদের অধিকারটা উদ্ধার হবে। আমরা ডাকসু নির্বাচন করব ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের কল্যাণের জন্য, আমাদের ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নয়। ডাকসু নির্বাচনের জন্য সবচেয়ে প্রধান ভূমিকা রাখা উচিত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে অচল করার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন উপাচার্য মশ আরিফিন সিদ্দিক। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করেন তিনি। ডাকসু নির্বাচন করা, ডাকসুকে সচল করা, এটি আমাদের সবারই দায়িত্ব, কিন্তু কোনোভাবেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার কার্যক্রমকে ব্যাহত করা, এটি কিন্তু ডাকসুর স্বার্থে যাবে না। এটা কি কলেজ, কোন কলেজ, এই যে কথাগুলো বলা, এ থেকে মনে হয় অন্তত তালা যারা লাগাতে এসেছিল তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ থাকতে পারে। এদিকে বিকেলে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। যদি এর মধ্যেও না করে আমরা এরপরে আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। রাব্বি সিদ্দিকী, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। আজ রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যে মুজাহিদের বিরুদ্ধে আনীত হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও অগ্নিসংযোগের মতো অপরাধগুলো তুলে ধরা হয়। আগামী 26 অগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এছাড়া আরেক অভিযুক্ত জামাত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর জামিন সহ 4টি আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের শুরুতে ইসলামী ছাত্র সংঘের নেতা আলী হাসান মুজাহিদ আলবদর বাহিনীর দ্বিতীয় অবস্থানে থাকলেও অক্টোবরের দিকে প্রধানের দায়িত্ব পান। স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে মেতে ওঠেন বাঙালি নিধনের হোলি খেলায়। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাতের এ নেতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, লুণ্ঠন সহ 7 ধরনের অপরাধের অভিযোগে গত 21 জুন অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেগুলো হলো, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন মুজাহিদ। 71-এর মাঝামাঝি ফরিদপুরে পাকিস্তানি সেনাদের দিয়ে হত্যা করান 50 থেকে 60 জনকে। জুনের প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধা রঞ্জিত নাথকে আটক করে অমানবিক নির্যাতন করে মুজাহিদ। আর 26 জুলাই নির্যাতন করেন আরেক মুক্তিযোদ্ধা আবু ইউসুফ পাখিকে। 13 আগস্ট রাত 8টায় নাখালপাড়ার এমপি হোস্টেলে আটক সুরকার আফতাব মাহমুদ আর শহীদ জননী জাহানারা ইমামের ছেলে রুমি, বদি, আজাদ সহ কয়েকজনকে হত্যার নির্দেশ দেয় মুজাহিদ। আর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্রে বানানো মুক্তিযোদ্ধা নির্যাতন ক্যাম্প নিয়মিত পরিদর্শন করতেন তিনি। সেখানে বসেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এছাড়া ফরিদপুরের কোতোয়ালি থানার মাচ্চার গ্রামের একজনকে ধর্ষণ, লুটপাট আর 9 জনকে হত্যার সঙ্গে মুজাহিদের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক বিচার শুরুর জন্য 19 জুলাই রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের তারিখ নির্ধারণ ছিল। সে অনুসারে রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্যে মুজাহিদের বিরুদ্ধে আনীত অভিযোগে হত্যা, ধর্ষণ আর অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়গুলো তুলে ধরা হয়। আপনার গণহত্যা, জেনোসাইড, এই অপরাধের মধ্যে রয়েছে রেপ, নির্যাতন, বুদ্ধিজীবী হত্যা। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্যে যে তথ্য দিয়েছে তা সঠিক নয়। কারণ সূচনা বক্তব্য হবে যে বর্তমানে যে কাউন্টগুলো আছে সেগুলোর ভিত্তিতে হবে, যে চার্জগুলো আছে সেগুলোর ভিত্তিতে হবে। সেই বক্তব্য ওনারা দেননি, ওনারা পুরাতন বক্তব্যগুলো নিয়ে আসছেন। শুনানি শেষে আগামী 26 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। এদিকে জামাতের আরেক নেতা দেলোয়ার হোসেন সাঈদীর জামিন ও মামলা থেকে অব্যাহতি সহ 4টি আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া জামাতের সাবেক আমির গোলাম আজম ট্রাইব্যুনালে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়। শরীফুল ইসলাম খান, দেশ টিভি, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগগুলো দৃশ্যত কোনো কাজে আসছে না। হুমকি, ধমকে কান দিচ্ছেন না বাজার কারসাজির সঙ্গে জড়িতরাও। দাম নিয়ন্ত্রণে তাই বাজারে সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, এজন্য টিসিবিকে আরো বড় ভূমিকায় আনার কাজ শুরু করা হয়েছে। এজন্য পরিবর্তন আনা হচ্ছে টিসিবির কাঠামো ও আইনে। রোজাকে সামনে রেখে মূল্যস্ফীতির বিভিন্ন দিক নিয়ে ফরহাদ হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্ব দেখুন আজ।
দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ায় লাগাম টানতে সরকারের কোনো উদ্যোগই দৃশ্যত কাজে আসছে না। নীতি বিবর্জিত ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা অনেক করেছে সরকার, কিন্তু এর কোনোটি তেমন কাজে আসেনি। রাজনৈতিক সরকারের শাসনে এই চেষ্টা সফল করা এমনিতেই একটু কঠিন। এরকম চেষ্টা সফল হয়নি সেনা সমর্থিত গত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও। তখন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায়নি, তাতে বরং ভেঙে পড়তে যাচ্ছিল পুরো সরবরাহ ব্যবস্থাই। ধমক দমকের বাইরে গিয়ে ওএমএস, টিসিবি ও বিডিআর এর মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির একাধিক উদ্যোগও লক্ষ্য করা গেছে, সেগুলোও বাজারকে স্থিতিশীল করতে পারেনি। এরকম পরিস্থিতিতে পণ্যের অযৌক্তিক ও অন্যায্য দাম থেকে ভোক্তাদের রক্ষা করতে সরকারের সামনে করণীয় বা কি আছে? কাগজের কলমে ইন্টারফেয়ার করতে পারে। এখন এটা এনফোর্স করার মেকানিজমটা আমি একজন দুজনকে ধরে নিয়ে জেলে দিতে পারি। সাপ্লাই চেইন যেটা, এটা অনেক ক্ষেত্রে ভেঙে পড়তে পারে। এখানে একমাত্র সলিউশন যেটা, এবং সেটাও আমি খুব একটা বাস্তবসম্মত বলে মনে করি না, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট। ন্যায্য দামে পণ্যের যোগান বা সরবরাহের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে দেশে বর্তমানে একটি সরকারি প্রতিষ্ঠানই আছে, সেটি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য টিসিবির আইন ও কাঠামো দুটোতেই পরিবর্তন আনা হবে। সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনে সরকার ভর্তুকিও দেবে। ফান্ড যেটা সরকার এখন অ্যালাউ করেছে আমাদেরকে 1000 কোটি টাকার মতো, সেটার থেকে আমরা আরও অনেক বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। আরও এটা ব্যবস্থা করা হবে হয়তো। আরেকটা হলো আমাদের গোডাউন ফেসিলিটিস, বা যেমন সোয়াবিন তেলের জন্য ট্যাঙ্ক ফেসিলিটি বা বটলিং ফেসিলিটি। আর থার্ড হলো আমাদের জনবল, এবং জনবলের মাধ্যমে সারা দেশের যে আমাদের নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটরশিপ নেটওয়ার্ক, এগুলো বাড়ানোর জন্য আমরা কাজ করছি। টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা কতটুকু কার্যকর হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের কাছ থেকে। ব্যবসায়ীরা টিসিবির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার বিপক্ষে। অর্থনীতিবিদরা বলেছেন, বাজারের সাময়িক সরকারি হস্তক্ষেপের জন্য এটা কার্যকর হতে পারে, তবে দীর্ঘমেয়াদে তা কাজ করবে কিনা তা নিয়ে সংশয় আছে। বাজারের যে একটা পালস, সেটা যদি না বুঝে, সেটা টিসিবির কোনো কর্মকর্তার পক্ষে, যে কিনা তার আগের দিন ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, তার আগের দিন ছিল ক্রীড়া এবং শিশু সম্পদ উন্নয়ন বিভাগে, তারা কি করে এখানে বাজার মূল্যের ওই জিনিসটা বুঝবে? এ সম্ভব। টিসিবি যে ভর্তুকি দেয়, সেই ভর্তুকি না দিয়ে আমি মনে করি এইটা যদি ব্যবসায়ীদেরকে সহজ শর্তে লোন দেওয়া যায়, তাহলে ব্যবসায়ীরা অতি কম মুনাফায় তারা বাজারে মূল্য সরবরাহ করতে হবে, সরকারকে ভর্তুকি দিতে হবে না। ফরহাদ হোসেন, দেশ টিভি, ঢাকা। হারিয়েছে সাধারণ বীমা। আর মাত্র 8 দিন পরেই শুরু হচ্ছে লন্ডন অলিম্পিক 2012। বিশ্বের শ্রেষ্ঠ এই ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ মশাল প্রজ্বলন। বরাবরের মতো এবারের অলিম্পিকও শুরু হবে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, কিন্তু কে জ্বালাবেন এই মশাল তা নিয়ে চলছে জোর জল্পনা কল্পনা। মশাল আর অলিম্পিক, এ দুটি নাম যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত এ ক্রীড়া আসরের সূচনা পর্ব থেকেই। প্রাচীন গ্রিক রীতি মেনে আধুনিক অলিম্পিক শুরুর পরও চালু থাকে এ মশাল জ্বালানোর প্রথা। বলা যায় অলিম্পিক উদ্বোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মশাল প্রজ্বলন। মূলত প্রতিবারই বিখ্যাত কোনো ক্রীড়াবিদ অর্জন করেন এ গৌরব। 1996 সালের আটলান্টা অলিম্পিকে মোহাম্মদ আলীর মশাল প্রজ্বলনের সেই দৃশ্য এখনো চোখে লেগে আছে অনেকের। কিংবা 2000 সালের সিডনি অলিম্পিকে আদিবাসী অ্যাথলেট ক্যাথি ফ্রিম্যান মশাল জ্বালিয়ে আবেগ আপ্লুত করেছিলেন অনেককে। আসন্ন লন্ডন অলিম্পিকে কে জ্বালাবেন এই মশাল, এ নিয়ে চলছে জল্পনা। আলোচনায় বেশ কয়েকজনের নাম থাকলেও এ দৌড়ে এগিয়ে আছেন রোয়িংয়ে ব্রিটেনের হয়ে 5 বার অলিম্পিক স্বর্ণপদক জয়ী স্টিভ রেডগ্রেভ। অবশ্য এ তালিকায় আরো আছেন ফুটবলার ডেভিড বেকহামও। তবে অলিম্পিক দলে জায়গা না পাওয়ায় বেকহামের সম্ভাবনা অনেকটাই কম। আমি সবসময়ই বলে এসেছি, অলিম্পিক মশাল এমন একজন অলিম্পিয়ানেরই জ্বালানো উচিত যার দেশের হয়ে স্বর্ণ জেতার সম্ভাবনা আছে। আমি মনে করি এবার এমন একজনকে বেছে নেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। এছাড়াও আলোচনায় আছে ব্রিটেনের সর্বকালের সেরা 2 অ্যাথলেট ডেলি থমসন ও রজার বানিস্টারের নামও। রিয়াসাত হুসাইন সানভি, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এরই সঙ্গে শেষ করব দেশ সংবাদ, তাই গ্রামীণ ফোন সংবাদ শিরোনামগুলো বলছি আরো একবার।
পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশায় সরকার, এছাড়াও বিকল্প দুটি পথ রয়েছে জানালেন অর্থমন্ত্রী। বিরোধী দল ধোঁকাবাজি করছে বললেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণ তহবিলের জন্য সরকারি ব্যাংক হিসাবের ওপর নজর রাখবে দুদক। বিএনপি বলল সরকারি দুর্নীতির রাস্তা খুলে দিয়েছে। শিক্ষকদের পদত্যাগের হুমকিতে বুয়েট সমস্যা সমাধানে এগোনো যাচ্ছে না বললেন শিক্ষামন্ত্রী। জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন নির্বিঘ্ন করতে হাইকোর্টের নির্দেশ। এবং মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা মুজাহিদের আনুষ্ঠানিক বিচার শুরু। 26 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ। দর্শক, এই ছিল এখনকার দেশ সংবাদ। আমাদের পরের বুলেটিন 9টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর দিনে রাতে সব সময় সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন desh.tv/news। ধন্যবাদ।